So, hi everybody. So, I am Manik, and once again, I welcome you from the channel Literature Study at Home from the core of my heart. Okay, so গত আমরা আলোচনায় ইংরেজি সাহিত্য থেকে আমরা আলোচনা করেছিলাম বিশ্ব সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখক মধ্যে জেমস জয়েস। উনি ছিলেন আয়ারল্যান্ডের একজন প্রখ্যাত উপন্যাসিক এবং প্রখ্যাত একজন ছোট গল্পকার। সো আজও তেমনি অন্যতম লেখককে নিয়ে আলোচনা করব। আর তিনি বিশ্ব সাহিত্যের দরবারে একজন বহুলভাবে কোটেড, এবং তার লেখা নিয়ে প্রায় অনেক রাইটার অনুপ্রাণিত হয়েছেন। তার কনসেপ্ট থেকে অনেকে কিন্তু বলতে গেলে তাকেই ভাঙিয়ে সবাই অনেকে খেয়েছেন। তো তিনি একজন স্পেনের অন্যতম একজন লেখক, আর তার নাম হচ্ছে মিগুয়েল জি কারভান্তেস। তো আপনারা অনেকেই অনেক রকম উচ্চারণ করতে পারেন, অনেকে বলেন মিগেল দে সেরভান্তেস। ওকে, সো হোয়াট এভার মেবি। সো আধুনিক ইউরোপীয় সাহিত্যের একজন অন্যতম জনক হচ্ছেন এই মিগেল দি কারভান্তেস অর সেরভান্তেস। ওকে, সো স্পেনের একজন শ্রেষ্ঠ সাহিত্যিক, যিনি তার অমর সৃষ্টি ডন কুইজট লিখেছিলেন, তাই না? এবং এটির মাধ্যমে বিশ্ব সাহিত্যে এক নতুন দিগন্তের সূচনা করে দিয়েছিলেন। তো তাকে আধুনিক ইউরোপীয় ইতিহাস বললে ভুল হবে, উপন্যাসের জগতে তাকে জনক বলা হয়, কারণ তার রচনায় সামাজিক বাস্তবতার গভীর একটা প্রতিফলন আমরা পাই। তার সাথে সাথে মানুষের যে মনস্তাত্ত্বিক একটা জটিলতা, যেমনটা আমরা জেমসের মধ্যেও পেয়েছিলাম, তার একটা সূক্ষ্ম একটা খুব সুন্দর একটা নর্মাল অর্ডিনারি স্টোরির মাধ্যমে কি করে ফুটিয়ে তোলা যায় তা কিন্তু দেখিয়েছেন। সো এই ডন কুইজট বলুন বা ডন কিওটে শুধু স্পেনের নয়, বরং গোটা বিশ্বের সাহিত্য ধারাকে কিন্তু প্রভাবিত করেছিল। তার জীবনের আমরা বহু ঘটনা পাবো, তার জীবনের বহু অভিজ্ঞতা পাবো, এবং তিনি কিভাবে সমাজের প্রতি গভীর তার ছাপ রেখে গেছেন, এবং সাহিত্যিক হিসাবে কেমন তার কল্পনাটাকে তিনি জনগণের কাছে তুলে ধরেছেন, যে একজন সাহিত্যিক কতটা বহুমুখী হতে পারে, তার আমরা ইতিবৃত্তান্ত পাবো যদি আমরা মিগুয়েল দি কারভান্তেসের সম্পর্কে জানি। ওকে, সো চলে আসা যাক আজকের আলোচনায়। শুরু করা হোক। সো তার জন্ম এবং তার যদি আমরা তার জন্মস্থান বিশেষ করে আসি, 1547 সালের 29শে সেপ্টেম্বর স্পেনের আলকালা দে এনারেসে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পরিবার ছিল মধ্যবিত্ত, এবং তার পিতা রড্রিগো দে সেরাভান্তেস অর কারভান্তেস একজন সার্জন ছিলেন। ওকে, আর্থিকভাবে অতটা কিন্তু সচ্ছল ছিল না। তো আর্থিক অসচ্ছলতার কারণে কারভান্তেসের শৈশব ছিল সংগ্রামের। ওকে, তার শিক্ষা জীবন সম্পর্কে খুব বেশি কিন্তু আমরা জানতে পারি না, যদিও তিনি ইউরোপিয়ান ছিলেন। হয়তো কোনো বিশেষ তথ্যের সমাহার পাওয়া যেত তাহলে ভালো বলা যেতে পারত, কিন্তু তেমন পাওয়া যায়নি। তবে মনে করা হয় যে তিনি ধর্মীয় স্কুলে পড়াশোনা করেছিলেন। ওকে, অল্প বয়স থেকেই তিনি সাহিত্য এবং বিশেষ করে ল্যাঙ্গুয়েজ বা ভাষার প্রতি তার একটা কিন্তু গভীর একটা টান ছিল। জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি দেখা গেছে সৈনিক হিসাবে কাজ করতে, এমন বন্দীও হয়েছিলেন, এবং কোথাও আবার তাকে দেখা গেছে কর সংগ্রহণকারী হিসাবে কাজ করতে, যা তার কিন্তু লেখায় এগুলো কিন্তু আমরা দেখতে পাবো যে ছাপ রয়েছে। এগুলো কিন্তু তার লেখাটাকে কিন্তু বৈচিত্র্যময় করে তুলতে পেরেছিল। যাই হোক, 1571 সালে সেরাভান্তেস, বারবার এটা গন্ডগোল হচ্ছে, আমি কারভান্তেস বলছি, ভুল হলে মাফ করবেন, আপনাদের মতো করে এটাকে ভেবে নেবেন আর কি নামটা, সেরাভান্তেস ও কারভান্তেস লেপান্তরে যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। আর সেখানেই তিনি তুর্কি বাহিনীর বিরুদ্ধে স্পেনীয় নৌবাহিনীর একজন সৈনিক ছিলেন। সো এই যুদ্ধে তিনি বীরত্বের পরিচয় দেন, তবে এতে কিন্তু তার বাম হাত আঘাতপ্রাপ্ত হয় এবং সে কিন্তু স্থায়ীভাবে অক্ষম হয়ে যায়।
পরে 1775 সালে টিউজিনিয়ার জলদস্যুরা তাকে কিন্তু বন্দিও করে নিয়েছিল এবং তিনি আলজিয়ার্সে প্রায় 5 বছর মতো কিন্তু বন্দি যাপন করেছেন, মানে বন্দি ভাবে থেকেছেন। এই দীর্ঘ বন্দি জীবন 5টা বছর, বুঝতে পারছেন, তার জীবনে কিন্তু গভীর প্রভাব ফেলেছিল এবং এগুলি কিন্তু তার পরবর্তী রচনাগুলিতে কিন্তু অনেকটা মানে এক প্রকার তার কাছে রসদ হিসেবে কাজ করেছিল। যাই হোক, অবশেষে তিনি মুক্তি পান, যদিও তার জন্য কিন্তু মুক্তিপণ পাঠানো হয়েছিল 1580 সালে তিনি মুক্ত হন এবং তিনি আবার পুনরায় স্পেনে ফিরে আসেন। সো তার জীবনে সব থেকে বড় যেটা লেখা তার কিন্তু ওই ডন কুইজট বা ডন কিওটে। 1 সেকেন্ড, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কিন্তু ডন কুইজটই বলবো, যদি উচ্চারণ যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা দেখে নেবেন। সো ডন কুইজট কার্ভান্তেসের সর্বশ্রেষ্ঠ কিন্তু সাহিত্যকর্ম। 1605 সালে তার প্রথম খণ্ডটি তিনি প্রকাশিত করেন এবং তারপরে 1615 সালে তার দ্বিতীয় খণ্ড বা পার্ট 2 তিনি প্রকাশ করলেন। তাহলে এটি মূল 2টি পার্টে রয়েছে। এটি এমন এক সময়ের রচনা যখন স্পেন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সো মধ্যযুগীয় যদি বীরত্বপূর্ণ কোনো লেখা হয়ে থাকে বা রোমান্স, এগুলো কিন্তু মানে অস্বাভাবিক কিছু নয়, কারণ তখন তো মেডিয়েভাল পিরিয়ড চলছে আমাদের ইংল্যান্ডে। সো এগুলো কিন্তু যদিও ইউরোপ সাহিত্যে বিশেষ করে স্পেনের দিকে কিন্তু একটু ক্ষীণ হয়ে আসছিল এবং সেই সময় আমরা দেখতে পাই যে রেনেসাঁ, হিউম্যানিজম এগুলো কিন্তু নতুন করে আসছিল। সো কার্ভান্তেস এই উপন্যাসে চেষ্টা করেছে ওই মিডিয়েভাল সাহিত্যটাকে না ফুটিয়ে তুলতে এবং একটু না ওটাকে অতিরঞ্জন করে দেখানোর চেষ্টা করছিল। বিশেষ করে তিনি এই উপন্যাসের যে বিশেষ করে মাধ্যমে তিনি মিডিয়েভাল উপন্যাসের না অনেকটা ত্রুটিপূর্ণ দিকটাকে ফুটিয়ে দেওয়ার চেষ্টা করছিল। সো একই সাথে কিন্তু এটা কিন্তু অনেকটা ফিলোসফিক্যালও একটা লেখা, যেখানে সমাজের ভ্যালুটাকে নিয়ে তিনি কথা তুলেছেন ও তার সাথে মডার্ন টাইমের সাথে যে একটা ডিবেট রয়েছে, সংঘাত, তাও কিন্তু দেখিয়েছেন। ওকে, চলে আসুন উপন্যাসের কাহিনীতে। কি হচ্ছে এই উপন্যাসে? উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে আলেনজো কিহানো। এই আলেনজো কিহানো একজন মধ্যবয়স্ক এবং একাকী ব্যক্তি, যিনি এই মেডিয়েভাল সিভালরি রোমান্সের বই পড়তে তার কিন্তু ভালো লাগে। ওকে, এবং এই পড়তে পড়তে হঠাৎ হঠাৎ মাঝে মধ্যেই তিনি কিন্তু মানে ওই তার কেটে যায়, মানে মাঝে মধ্যে তিনি চলে যায় অন্য জগতে। তিনি নিজেকে ডন কিউজট এবং দি লামাঞ্চা নামে নিজেকে পরিচিত করতেন, বলতেন আমি এটাই। এবং পুরনো একটা ঘোড়া, এবং সেই ঘোড়াটার নাম ছিল রোজিনাস্তে, ওকে, তাতে চড়ে বীরত্বপূর্ণ অভিযান শুরু করেন। তিনি গ্রামের এক সাধারণ মেয়েকে, নাম ছিল দুলসিনিয়া দেল তোবাসো নামে অভিহিত করেন। মানে সাধারণ মেয়ে, তাকে কিন্তু এই নামটা দিয়ে দিয়েছে এবং তাকে নিজের প্রেমের আদর্শ একজন নারী বানাচ্ছেন। তবে এই দুলসিনিয়া বাস্তবে এমন কোনো আদর্শ চরিত্র কিন্তু ছিলই না, বরং কার্ভান্তেসের একটি ব্যঙ্গাত্মক একটা সৃষ্টি। সো ডন কিউজট তার বিশ্বস্ত সঙ্গী, তার নাম ছিল সানচো পাঞ্জা। তো তার সাথে তিনি কিন্তু বিভিন্ন রোমাঞ্চকর আবার একই সাথে কিন্তু হাস্যকর কিন্তু বহু অভিযান করতে চান। তো এই যে পুরো উপন্যাসে অনেক কিছু ঘটনা আছে, তো সেই ঘটনাগুলোকে এত ডিটেইলে একটা ছোট্ট একটা ভিডিওই হবে না, তো আমি ছোট্ট করে সংক্ষিপ্ত করে সামারাইজ করার চেষ্টা করছি। তো উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে প্রথম ছিল উইন্ড মিলের যুদ্ধ, যাকে আমরা বলি দ্য উইন্ড মিল এপিসোড। কি হচ্ছে এখানে? ডন কুইজট উইন্ড মিল গুলোকে সে মনে করেছে ভয়ঙ্কর দৈত্য এবং তাদের বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। সানচো পাঞ্জা তাকে থামানোর চেষ্টা করলেও সানচো পাঞ্জা কিন্তু তাকে থামাতে পারেনি। তো এই দৃশ্য শুধু যে ফানি তা নয়, বলা যেতে পারে যে বাস্তবতা এবং কল্পনার সংঘাতের একটা অন্যতম একটা
সিম্বল বলতে পারা যায়, যে মানুষ কতটা মোহিত হয়ে গেছে। সো এটি দেখায় কিভাবে একজন ব্যক্তি নিজের বিশ্বাসের জন্য, মানে এই গল্প পড়ে পড়ে একটা জগতে চলে যাচ্ছে, বাস্তবতাকেও অস্বীকার করতে পারে। মানুষ এরকম করে। আমরা যদি রোমান্টিক সাহিত্যও দেখি, সেখানে কোলরিজ বলেছে উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ, মানে কোলরিজ এমন ভাবে সে সুপার ন্যাচারাল ওয়ার্ল্ডটাকে প্রেজেন্ট করতো, আমরা কিন্তু মানুষ কনসিয়াসলি বিশ্বাস করে নিতাম, তাই না? এছাড়া যদি আমরা দেখি সানচো পাঞ্জার গভর্নর হওয়ার পর্ব, এটাও কিন্তু একটা উল্লেখযোগ্য ঘটনা। ওকে, ডন কিউজার্ট সানচো পাঞ্জাকে প্রতিশ্রুতি দিচ্ছে যে তার অভিযানের ফলাফল হিসাবে সে একটি দ্বীপের গভর্নর হয়ে যাবে। আচ্ছা, তো অবশেষে আমরা দেখতে পাই সানচো একটি কাল্পনিক দ্বীপে গভর্নরের দায়িত্ব নিচ্ছে। তবে তার সাধারণ বুদ্ধিমত্তা এবং তার যে জীবনের প্রতি যে অনুভব, তাকে কিন্তু আমরা দেখেছি যে ডন কুইজটের থেকে সে কিন্তু একটু বলা যেতে পারে যে তার মধ্যে জ্ঞানটুকু রয়েছে। এছাড়া যদি যান তৃতীয় ঘটনার কথা বলি, ডন কুইজটের মৃত্যুটাও কিন্তু আসবে। ওকে, সো উপন্যাসের একেবারে শেষে আমরা দেখতে পাই ডন কুইজট উপলব্ধি করেন যে তার আদর্শ এবং কল্পনাগুলো সবই হচ্ছে অবাস্তব। তিনি মৃত্যুশয্যায় নিজেকে ওই, যেটা তার নাম অ্যাকচুয়ালি আসলে হচ্ছে অ্যালেনজো কিহানো হিসেবে মেনে নিয়েছেন যে আমি হচ্ছে অ্যালেনজো কিহানো, আমি ডন কুইজট নই। এবং এই উপলব্ধির মধ্য দিয়ে সে তার জীবনটাকে কিন্তু ত্যাগ করে, অর্থাৎ অ্যাটলিস্ট অ্যাট দ্য এন্ডে মানে তার কিন্তু রিয়ালাইজেশনটা হলেও হয়েছে। ওকে, সো এবারে যদি একটু চরিত্রের বিশ্লেষণে আমি আসি, তাহলে প্রথম চরিত্র, কেন্দ্রীয় চরিত্রটাকেই নিয়ে আগে বলি, ডন কুইজট। ওকে, সো ডন কুইজটের এই চরিত্রটা কিন্তু খুব একটা ইজি নয়, কিন্তু একটা জটিল এবং যদি দেখেন যে মাল্টি লেয়ার্ড একটা ক্যারেক্টার। তিনি একদিকে আইডিয়ালিস্টিক, খুব আদর্শবাদী, আবার দেখুন সাথে কিন্তু আবার কল্পনাপ্রবণ এবং আবার একগুঁয়ে জেদি টাইপের একটা লোক। তিনি একদিকে দেখুন মধ্যযুগীয় ওই যে নাইটদের মতো সে চেষ্টা করছে ওই আদর্শটাকে পুনরুজ্জীবিত করতে, আবার ঠিক অপোজিটটাও দেখতে পাচ্ছি আমরা, তিনি আধুনিক সমাজের যে প্রগতিশীল যে বাস্তবতা রয়েছে তাকেও কিন্তু আবার কোথাও মেনে নিতে পারছেন না। সো একটা মানে এই যে যদিও মোরলেস সেম, তবে তার মধ্যে কিন্তু এই আধুনিক লাইফস্টাইল থেকে তিনি কিন্তু নিজেকে সরিয়ে নিতে চাইছেন। তাই জন্য তো সে দেখুন তো এই যে মেডিয়েভাল স্টোরি পড়ছে, বারবার চলে যাচ্ছে ওই কল্পনার জগতে, তাই না? আবার যদি দ্বিতীয় চরিত্র যদি যেটা গুরুত্বপূর্ণ রয়েছে সানচো পাঞ্জা, সানচো পাঞ্জা ডন কিউজটের একটা সম্পূর্ণ একটা বিপরীত, আমরা তাকে ফয়েলও বলে থাকি। তিনি দেখুন অন্যদিকে বাস্তববাদী এবং সরল, এবং যদিও হ্যাঁ একটু হাস্যরসাত্মক অবশ্যই, তবে তার উপন্যাসে থাকাটা কিন্তু জরুরি ছিল, না হলে কিন্তু মানে হাসির খোরাকি হয়ে যেত, একটা ব্যালেন্স থাকতো না। তারপর তৃতীয় চরিত্রটা যেটা কাল্পনিক ছিল, দুলসিনিয়া দেল তোবাসো। ওকে, সো দুলসিনিয়া একটি কাল্পনিক চরিত্র জানেন আপনারা, এবং যার মাধ্যমে ডন কিউজট তার প্রেম ও বীরত্বের ধারণাটাকে দেখানোর চেষ্টা করেছিল। সো ওভারঅল এই তিনটি চরিত্রই কিন্তু মানে ঘুরিয়ে ফিরিয়ে বারবার আমরা দেখতে পাচ্ছি। এবার যদি অ্যাজ এ ক্রিয়েশন, অ্যাজ এ এই ডন কিউজট উপন্যাস, যদি আমরা তার যদি একটু নারেটিভ স্টাইল দেখি, এটি কেমন? সো ডন কুইজট একটা সত্যি করতে বলতে গেলে একটা কমপ্লেক্স, এবং ওয়ান্স এগেন এখানে কিন্তু ভেরিয়াস ডাইমেনশনাল কিন্তু একটা স্টাইলটাকে ঢোকানোর চেষ্টা করা হয়েছে। একেবারে যে সম্পূর্ণ যে একটা স্যাটায়ার বলা যাবে না, এটা আংশিক ব্যঙ্গাত্মক, এবং পার্টলি বলা যেতে পারে যে এখানে দার্শনিক ধারাটাও দেখানো হয়েছে, এবং অবভিয়াসলি পুরোটাও না হলেও পার্টলি কিন্তু এটা কিন্তু রোমান্সও। সো যদি আমরা দেখি কোথায় কোথায় এই ব্যঙ্গাত্মক দিকটা ফুটে উঠেছে, যেমন দেখুন কার্ভান্তেস, তিনি এই যে মেডিয়েভালে যে ওই নাইটদের যে কাহিনীগুলো তিনি যে পড়তেন এবং তাকে যে এখানে উপন্যাসে অতিরঞ্জিত করে দেখাচ্ছেন, এবং সেগুলো কিন্তু পুরোটাই কিন্তু মেডিয়েভাল সাহিত্যকে তিনি সমালোচিত করছেন।
এছাড়া যদি আপনারা দেখেন উপন্যাসে বাস্তবতা এবং কল্পনার মধ্যে একটা কিন্তু বেশ ভালোই একটা কিন্তু ডিবেট চলছে। আদর্শ এবং এই যে ব্যর্থতা সংঘাতটা কিন্তু গভীরভাবে কিন্তু আমরা প্রায়শই দেখতে পাচ্ছি সাঞ্চো পাঞ্জা এবং ডন কুইজোটের মধ্যে। এছাড়া এটাকে না অনেকে মেটা ফিকশনও বলে। সো কার্ভান্তেসের গল্প বলার যে এই যে টেকনিক, একটা মেটা ফিকশন, মানে এই যে কিভাবে বলছেন, কিভাবে একটা মানে রাইটিং অ্যাবাউট এ ফিকশন, হাউ টু রাইট এ ফিকশন ইজ কল্ড মেটা ফিকশন। তো এটাও তাই না যে তিনি এরকম ভাবে বলছেন অ্যাকচুয়ালি, তো তিনি সরাসরি পাঠকের সাথে কিন্তু কথা বলছেন। এবং উপন্যাসের কাহিনীতে আমরা প্রায়শই দেখি কখনোই কিন্তু ফিল করতে দিচ্ছেন না যে এটা বাস্তবিক নয়, এটা বরং মানে কি বলবো, এটা কাল্পনিক। যেমন করে আমরা বার্টল্ড ব্রেক্টের এপিক থিয়েটার দেখে থাকি, তিনি কিন্তু প্রায়শই তার উপন্যাসে দেখিয়ে থাকেন অ্যালিয়েনেশন ইফেক্ট ব্যবহার করতে। তো এইগুলো না মানে অনেকটা ইন্টার কানেক্টেড। ওকে, যদি আমরা একটু এখানে থিমেটিক স্টাডি করি, তো অবভিয়াসলি প্রথম থিম আসবে যে রিয়ালিটি ভার্সাস ইমাজিনেশন, অর্থাৎ বাস্তবতা ভার্সাস কল্পনা। সো ডন কুইজোটে এখানে কল্পনাটা বেশি করে ফুটে তুলেছে ডন কুইজোটে, এবং বাস্তবিক সাইডটা দেখিয়েছে অবভিয়াসলি সাঞ্চো পাঞ্জা। তো এই দুটোর মধ্যে বুঝতেই পারছেন। এছাড়া যদি দেখতে পাই যে এখানে কিন্তু সোসাইটিতে একটা ডিবেট চলছে। যেমন দেখুন কার্ভান্তেসের যে স্পেনের সামাজিক পরিস্থিতি এবং অন্যদিকে রিলিজিয়াস স্ট্রাকচার, এগুলো কিন্তু এখানে কিন্তু তিনি অনেকটাই এখানে সমালোচনা করেছেন। এছাড়া যদি দেখেন মানব জীবনের যে ট্রু ওর্থটা কোথায়, ট্রু ভ্যালুটা কোথায়, সে উপন্যাসটি কিন্তু দেখাচ্ছেন যে লাইফ ইজ কমপ্লিটলি ফানি, এবং এখানে লাইফ ইজ ফুল অফ সাফারিং অ্যান্ড মানে দুঃখ দুর্দশা নিয়ে। তাই এই সব কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন এই উপন্যাসে। তো যাই হোক, এবারে আমরা চলে আসবো সরাসরি মোস্ট ইম্পর্টেন্ট 20 MCQs। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে প্রত্যেক রাইটারের সম্পর্কে আলোচনাও করব এবং মোস্ট ইম্পর্টেন্ট MCQs সেই রাইটার এবং তার টেক্সট থেকে। আসুন দেখি, বলুন দেখি, হুইচ নোভেল ওয়াজ পাবলিশড ফার্স্ট বাই মিগুয়েল ডি কার্ভান্টেস? অপশন এ হচ্ছে ডন কুইজট, অপশন বি হচ্ছে দ্য এক্সেম্পলারি নোভেলস, অপশন সি হচ্ছে জার্নি অফ পারনিসাস, অপশন ডি হচ্ছে পার্সিলাইস অ্যান্ড সিজিমুন্ডা। যদিও আমি বাকি টেক্সটগুলো সম্পর্কে আলোচনা করিনি, আসলে এই ডন কুইজটা এতটাই গুরুত্বপূর্ণ ছিল। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, এক্সাম্পলারি novels. Now, question number 2 or MCQ number 2. What is Don Quixote's real name in the novel? I think এটা বলা উচিত, এটা পারা উচিত। আলোনসো কুইজানো, রডরিগো ডি লা ভেগা, মিগুয়েল ডি কার্ভান্টেস, নাকি অপশন ডি সাঞ্চো পাঞ্জা? অবভিয়াসলি অপশন এ, আলোনসো কুইজানো, তাই না? নাও প্রশ্ন নাম্বার তৃতীয়, which of the following is not a key characteristics of Don Quixote? এদের মধ্যে কোনটি ডন কুইজোটের একটি বৈশিষ্ট্য নয় কিন্তু? আইডিয়ালিজম, ডেলিউজিয়ান, গ্রিড, সিভালরিক অবসেশন। দেখুন আইডিয়ালিজম, ডেলিউজিয়ান, সিভালরিক অবসেশন কুটে কুটে ভরা, বরং গ্রিড বা লোভটার এই থিমটা পার্টিকুলারলি নেই। Question number 4. In Don Quixote, who accompanies Don Quixote on his adventures as his squire? This is easy. I think যারা আলোচনাটি শুনেছো সবাই পারবে। অপশন এ বলছে রোসিনান্টে, অপশন বি বলছে সাঞ্চো পাঞ্জা, অপশন সি হচ্ছে দুলসিনিয়া ডেল টোবোসো, অপশন ডি বলছে সিদ হামেদ ব্যানগেলি। Obviously সাঞ্চো পাঞ্জা, option B হচ্ছে right answer. Now question number 5. What is the main reason Don Quixote decides to become a knight errant? Okay, কোন কারণে ডন কুইজট সিদ্ধান্ত নিয়েছিল যে তিনি একজন নাইট ইরান্ট হবেন? অপশন এ বলছে টু সিক ফেম অ্যান্ড গ্লোরি, অপশন বি বলছে টু রিভাইভ chivalric ideals and protect the helpless, option C to escape from poverty, and option D to seek revenge on his enemies. খুবই ইজি একদম,
পারবে সবাই নিশ্চয়ই। তিনি চেষ্টা করেছিলেন যে এই চিভালরিক আইডিয়ালটাকে তিনি রিভাইভ করবেন এবং চেয়েছিলেন যে তিনি যারা অসহায় তাদেরকে কিন্তু প্রোটেকশন দেবেন। ওকে, সো নাও এবারে আসবো প্রশ্ন নম্বর অপশন তাহলে হলো বি হলো। এবারে প্রশ্ন নম্বর 6, হুইচ অফ দ্য ফলোইং ডাচ ডন কুইজট ফেমাসলি মিস্টেক ফর জায়ান্টস? কোন জিনিসগুলোকে ডন কুইজট ভেবেছিল এরা হচ্ছে মস্ত বড় বড় সব দৈত্য? খুব ইজি, অবভিয়াসলি অপশনগুলো দেখে নাও। উইন্ডমিলস, কাউজ, ট্রেজ, মাউন্টেন্স। Obviously option A, windmills. Now question number 7, in Don Quixote, who is the object of Don Quixote's romantic idealization? So Don Quixote উপন্যাসে কাকে তিনি তার প্রেম নিবেদনের একজন বিষয় হিসেবে দেখেছিলেন? অপশন এ মার্সেলা, অপশন বি দুলসিনিয়া দেল তোবোসো, অপশন সি জোরাইডা, অপশন ডি অ্যালোনজো লরেন্জো। Obviously Dulcinea del Toboso, option B is your right answer. Now question number 8, what is Sancho Panja's role in the narrative of Don Quixote? So Don Quixote Sancho Panjar ভূমিকা কি? অপশন এ বলছে he is a fellow knight, অপশন বি বলছে he is Don Quixote's squire and comic foil, option C he is a villainous character, option D he is a distant relative of Don Quixote. Obviously option B is your right answer. He is Don Quixote's squire and a comic foil. Now question number 9, in Don Quixote, what is the relationship between Don Quixote and Sancho Panza? একে রিপিটেশন হয়ে যাচ্ছে, দেখা যাক তবু অপশনটা কিন্তু ডিফারেন্ট দিয়েছিলাম। দে আর ব্রাদার্স, অপশন বি দে আর রাইভেলস, অপশন সি দে আর মাস্টার অ্যান্ড সার্ভেন্ট, অ্যান্ড অপশন ডি দে আর স্ট্রেঞ্জার্স। কি হবে বলো? অবভিয়াসলি অপশন সি, তারা কিন্তু as a role they are the master and servant, correct? Not they are the brothers, or not they are the rivals, rather master and servant. Now question number 10, in the novel Don Quixote, okay, আমরা দেখতে পাই যে Don Quixote's in the novel Don Quixote's idealized vision of chivalry is based on which type of literature? কোন সাহিত্যকে তিনি কোথাও মানে কি বলবো অনুকরণ করার চেষ্টা করে বা সেটাকে গ্লোরিফাই বা সেটাকে সমালোচনা করার চেষ্টা করেছে? অপশন এ বলছে ক্লাসিক্যাল গ্রিক অ্যান্ড রোমান টেক্সট, অপশন বি বলছে মেডিয়েভাল রোমান্সেস অ্যান্ড চিভালরিক টেলস, অপশন সি স্প্যানিশ হিস্টোরিক্যাল অ্যাকাউন্টস, অপশন ডি রিলিজিয়াস টেক্সট। উত্তর কি বলার দরকার আছে? কতবার আলোচনা করেছি। অবভিয়াসলি অপশন বি মেডিয়েভাল রোমান্সেস অ্যান্ড চিভালরিক টেলস। না পড়লে পারবেন না। সো আশা করি আইডিয়াটা ক্লিয়ারও হচ্ছে। নাও 11 থেকে প্রশ্ন, হাউ ডাজ ডন কুইজট রিয়াক্ট when he is confronted with the reality of his delusions such as the windmills? সো এখানে বলছে ডন কুইজট কেমন প্রতিক্রিয়া করছে যখন সে তার মধ্যে একটা ভ্রান্ত ধারণা হচ্ছে এবং সেই ভ্রান্ত ধারণা থেকে যখন সে বাস্তব জগতে আসছে, তারা যখন মোহভঙ্গ হচ্ছে, যেমন উইন্ডমিলের ক্ষেত্রে যখন তাকে দৈত্য হয়েছে তখন কি হচ্ছে। সো প্রথমে এই হচ্ছে হি অ্যাকসেপ্টস দ্য ট্রুথ, সে কি ট্রুথটাকে অ্যাকসেপ্ট করছে। অপশন বি বলছে হি পারসিস্ট ইন হিজ ডেলিউশনস অ্যান্ড কন্টিনিউজ ফাইটিং, অপশন সি হি রানস অ্যাওয়ে ইন ফিয়ার, and option D he apologizes for his actions. কি করেছিল? অপশন বি, that is he persists in his delusions, continuous করে যাচ্ছে and continues fighting. Now question number 12, what is the name of Don Quixote's horse? বলা উচিত, পারবেন নিশ্চয়ই। অপশন এ বলছে পেগাসাস, অপশন বি বলছে রসিনান্টে,
অপশন সি হচ্ছে বাবিয়েকা, অপশন ডি হচ্ছে স্লেইভনির, অবভিয়াসলি রসিনান্তে। ওকে, নাও অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নাও কোয়েশ্চেন নাম্বার 13, হু ইজ দ্য অথর অফ দ্য বুক ডন কুইক্সট অ্যান্ড কার্ভেন্টিস satirizes in the novel? So who is the author of the book Don Quixote that Cervantes satirizes in the novel? তার এই উপন্যাসে ডন কুইক্সট, এই উপন্যাসে কার্ভান্টেস কোন বইটিকে পড়ার কথা বলছে এবং সেটাকে স্যাটিরাইজ করার চেষ্টা করা হয়েছে? এ বলছে জফরি চসারের বইটাকে পড়ার কথা বলছে, বি বলছে গার্সি রড্রিগেজ ডি মন্টালো, অপশন সি বলছে আর্থারিয়ান লিজেন্ডস, and option D হচ্ছে Amadis de Gaula. Your answer is option B, Garcia Rodriguez de Montalvo. ভালো করে মাথায় রাখবেন, ইনার বই পড়ছিল Garcia Rodriguez de Montalvo. Now, question number 14. What role does the character of Dulcinea del Toboso play in the novel? কি ভূমিকা পালন করছেন দুলসিনিয়া ডেল তোবোসো? অপশন এ বলছে সি ইজ আ রিয়েল প্রিন্সেস অ্যান্ড লাভার অফ ডন কুইক্সট, অপশন বি বলছে সি ইজ এ ফিগার অফ আইডিয়ালাইজড লাভ অ্যান্ড সার্ভিস অ্যাজ এ সিম্বল অফ ডন কুইক্সটস ডিলিউশন, অপশন সি ইজ এ sorceress and who aids Don Quixote, option D, she is a village girl who secretly loves Don Quixote. Not like that. Okay, your answer is she is a figure of idealized love and she serves as a symbol of Don Quixote's delusion. Now, question number 15. In Don Quixote, who provides the narrative framing for the novel? So এই ডন কুইক্সটে কে এই ন্যারেটিভ ফ্রেমটা দিচ্ছে? অপশন এ ডন কুইক্সট হিমসেলফ, ডন কুইক্সট নিজে, নাকি সানচো পাঞ্জা, নাকি দ্য প্রিস্ট, নাকি অপশন ডি অ্যান অ্যানোনিমাস ন্যারেটর হু প্রিটেন্ডস টু বি ট্রান্সলেটিং from Arabic? Obviously, this is the right answer. An anonymous narrator is there who pretends to be translating from Arab, যে আরব থেকে অনুকরণ করছে, এরকম একটা মানে ভান করছে। চলে আসবো পরবর্তী প্রশ্ন, 16তম প্রশ্ন। হাউ ডাজ কার্ভেন্টিস স্যাটিরাইজ চিভালরিক রোম্যান্স ইন ডন কুইক্সট? ডন কুইক্সট উপন্যাসে কিভাবে কার্ভেন্টিস সমালোচিত করেছে এই চিভালরিক রোম্যান্সগুলিকে? অপশন এ বলছে বাই গ্লোরিফাইং নাইটস অ্যাজ দ্য আলটিমেট হিরোজ, তিনি নাইটদেরকে কি একেবারে সর্বশক্তিমান হিরো বলে দেখাচ্ছে? অপশন বি বাই পোট্রেইং দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ প্লেস অফ অ্যাবসলিউট জাস্টিস, অপশন সি বাই ডিপিক্টিং ডন কুইক্সটস misguided quest and the absurdity of his idealism, নাকি অপশন ডি by presenting all characters as heroes and virtues? So obviously option D তো কোনো মতেই হবে না, অপশন সি হচ্ছে actually right answer, by depicting Don Quixote's misguided quest and the absurdity of his idealism. Now, question number 17. What is the correct chronological order of publication for Cervantes' major works? So, once again, আমি বলেছিলাম chronology থেকে প্রশ্ন দেব নেট সেটের বর্তমান ট্রেন্ডটাকে ফলো করে। সো এখানে বলছে অপশন এ ডন কুইক্সটের পার্ট 2, অপশন বি বলছে সাথে রয়েছে দ্বিতীয় যেটা রয়েছে দ্য এক্সাম্পলারি নোভেলস, কিন্তু প্রথমে প্রশ্ন পেয়ে গেছি এক্সাম্পলারি নোভেলস কিন্তু প্রথমের দিকে ছিল, একদম প্রথমে। তারপরে ডন কুইক্সট পার্ট 1, তো পার্ট 1 কি পরে হয়? একদম এটা বাজে প্রশ্ন, যে কেউ না বলবে এটা। ডন কুইক্সট পার্ট 1 প্রথমে বলছে, দ্য এক্সাম্পলারি নোভেলস তারপরে বলছে, এবং ডন কুইক্সট পার্ট 2 সবশেষে। এটা অপশন বি বলছে। অপশন সি বলছে দ্য এক্সাম্পলারি নোভেলস প্রথম, তারপরে বলছে ডন কুইক্সট পার্ট 1, এবং তারপরে বলছে ডন কুইক্সট পার্ট 2। অবভিয়াসলি এটা হবে, কারণ দ্য এক্সাম্পলারি নোভেলস হচ্ছে তার প্রথম লেখা।
তারপরে হচ্ছে দ্য ডন কুইজট পার্ট 1 আর ডন কুইজট পার্ট 2। সো অপশন সিটা হচ্ছে রাইট অ্যান্সার। নাও 18 দাগের প্রশ্ন, হোয়াট ইয়ার ডিড সার্ভান্টিসেস ডন কুইজট পার্ট 2 গেট পাবলিশড? কোন বছরে ডন কুইজটের পার্ট 2 পাবলিশড হয়? অবভিয়াসলি এটা 1615 খ্রিস্টাব্দে। এক্ষুনি আমরা একটু আগেই আমরা এটাকে নিয়ে বলছিলাম আলোচনাতে যে তার প্রথম খণ্ডটি 1609, তাই তো? নয় তো? বলুন দেখি সঠিক বলছি কিনা, কমেন্টে বলবেন। নাও 19 দাগে, হোয়াট ডাজ ডন কুইজট বিলিভ? ডন কুইজট কি বিশ্বাস করতেন? উইল হ্যাপেন টু হিম, তার সাথে কি হবে? ইন দ্য এন্ড অফ ইট অ্যাডভেঞ্চার্স, তার এই অভিযানের শেষে কি হবে? অপশন এ বলছে হি উইল বি ক্রাউনড কিং অফ স্পেন, তাকে স্পেনের রাজা করা হবে। অপশন বি বলছে হি উইল বি রিমেম্বার্ড অ্যাজ দ্য গ্রেটেস্ট নাইট অফ অল টাইম, নাকি হি উইল বি ডিফিটেড বাই হিজ এনিমিজ, নাকি হি বিলিভস হি উইল ডাই ইন গ্লোরি। কোনটা হবে? He will die in glory and protecting the helpless. Obviously এটাই, সে নিজের প্রাণ দেবে। He believes he will die in glory protecting the helpless. Option D হচ্ছে right answer. Now the last question for today, শেষ প্রশ্ন আজকের আলোচনা থেকে, what is the significance of the second part of Don Quixote? বলুন সেকেন্ড পার্টের কি তাৎপর্য ছিল? সেকেন্ড পার্টটি কি আদৌ জরুরি ছিল নাকি জাস্ট ফর শো? অপশন এ বলছে ইট ইন্ট্রোডিউসেস আ নিউ প্রোটাগনিস্ট, ওকে, নাকি অন্য কিছু নতুন করে প্রোটাগনিস্ট হয়েছে? অপশন বি বলছে ইট রিভিজিটস দ্য সেম ক্যারেক্টার্স, এখানে একই চরিত্রগুলোকে দেখানো হয়েছে বাট ইন এ মোর রিয়ালিস্টিক কনটেক্সট, তবে এখানে একটু বাস্তবিক দিকটা বেশি করে দেখানো হয়েছে উইথ অ্যাওয়ারনেস অফ দ্য ফার্স্ট পার্সন, প্রথমটা থেকে। অপশন সি বলছে ইট কমপ্লিটলি চেঞ্জেস দ্য সেটিং অ্যান্ড প্লট, এটা সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছিল সেটিং এবং প্লটকে। সো ইট ইজ এ কালেকশন অফ লেটার্স, অপশন ডি বলছে ইটস কালেকশন অফ লেটার্স অ্যান্ড নোটস। Obviously not, or your option B was the right answer. It revisits the same characters but in a more realistic context with awareness of the past person. So যাই হোক, আশা করি আমাদের আজকের আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। যদি মনে হয় কোথাও কোনো অসুবিধা হয়েছে বা যদি কোথাও মনে হয় ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে বা যদি মনে হয় আপনারা কোনো সাজেশন করবেন এবং সেই অথারটাকে নিয়ে আলোচনা আমি করি, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন।